গুড মর্নিং। সবার আগে কংগ্রাটস টু নর্থ ইস্ট। তারা যোগ্য টিম হিসাবে ডুরান্ড কাপ জিতেছে এবং এটাও প্রমাণ করে দিয়েছে যে ডায়মন্ড হারবারের এগেনস্টে আমরা যে পারফরমেন্সটা দিয়েছিলাম সেটা একদমই আপ টু দ্য মার্ক তো ছিল না। এবং এছাড়াও মানে আমরা অজস্র নিজেদের সুযোগ নষ্ট করেছি এবং একটা সহজ ম্যাচ হেরে গেছি, ঠিক আছে। তো সেই সুযোগগুলো নর্থ ইস্ট কাল নষ্ট করেনি। নর্থ ইস্ট কাল যথেষ্ট ভালো প্রেস করেছে। তারা মিডফিল্ডে যেভাবে অপারেট করেছে, যেভাবে কাউন্টার অ্যাটাকগুলো তুলে নিয়ে গেছে, সত্যি তারা একটা দারুণ ফুটবল খেলেছে এবং কালকের ম্যাচটা জিতেছে। সো তাদেরকে কংগ্রেটস। তারা পরপর দুবার ডুরান্ড কাপ জিতলো। সত্যি জুয়ান পেড্রো বেনালি এবং মান্দার তামানে যে টিমটা তৈরি করেছে নর্থ ইস্টে, তার জন্য তাদেরকে সাধুবাদ। এবং আমি এক্সপেক্ট করবো যে তারা আইএসএলেও এবছর কিছু ভালো করবে। তারা লাস্ট ইয়ারও টপ সিক্সে কোয়ালিফাই করেছিল, বাট আমি এক্সপেক্ট করবো এবছর তারা আরেকটু ভালো রেজাল্ট করবে। যাই হোক, তো ভিডিওটার শুরুতেই এই জিনিসটা বলে দিলাম বিকজ আজকে আমাদের ভিডিওটার যেটা মেন টপিক সেটা হচ্ছে যে হোয়াটস নেক্সট ফর ইস্ট বেঙ্গল, ঠিক আছে। মানে এরপর কী পদক্ষেপ আমরা এক্সপেক্ট করতে পারি ইস্ট বেঙ্গলের তরফ থেকে এবং কী কী জিনিস ইস্ট বেঙ্গলকে এখান থেকে ঠিক করতে হবে যাতে আমরা সুপার কাপ এবং আইএসএলটা একটা ভালো রেজাল্ট করতে পারি। বিকজ ডেফিনেটলি আমাদের টিম খুবই ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট আলটিমেটলি যেটা দরকার একটা ভালো টিমের থেকেও, সেটা হচ্ছে একটা ভালো কোর তৈরি করা। তো যেখানে ভালো ব্যাকআপ প্লেয়ার্স থাকবে, যেখানে আমার প্লেইং ইলেভেনের কোয়ালিটি প্লেয়ার্সরা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে সেই প্লেয়ারগুলো যেন কোচের সিস্টেমে ফিট করার মতন প্লেয়ার হবে, যেটা আমরা আগের দিন আলোচনা করেছি। তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আশা করব যে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নিজের অন্যান্য ইস্ট বেঙ্গল বন্ধু বা গ্রুপের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। যাই হোক, তো এবার যদি মূল বিষয়ে ঢুক, ঠিক আছে। মূল বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে অস্কার এক সপ্তাহের জন্য ফুটবলারদেরকে ছুটি দিয়েছেন এবং প্রত্যেকটা ফুটবলার তাই জন্য চলে গেছে হচ্ছে ছুটিতে। এবং আমাদের কাছে যা খবর বা যেখান থেকে বিভিন্ন জায়গা থেকেও যে খবরটা বেরিয়েছে সেটা হচ্ছে যে 1 সেপ্টেম্বর কিংবা 2 সেপ্টেম্বরের কাছাকাছি ইস্ট বেঙ্গল আবার নিজেদের ট্রেনিং শুরু করবে, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে এআইএফএফ চেষ্টা করছে আইএসএলের আগে সুপার কাপ করার, কদিন আগে কালিয়ান চৌবে জানিয়েছিলেন। এবং সেটা যদি হয় দেন 16 to 17 সেপ্টেম্বরের কাছাকাছি সুপার কাপ শুরু হবে। তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারছি যে অ্যাটলিস্ট 10-15 দিন, যেরকম ডুরান্ডের আগেও 10-15 দিন অস্কার ট্রেনিং করিয়েছেন, সেরকমভাবেই ইস্ট বেঙ্গল সুপার কাপের 2 সপ্তাহ আগে ট্রেনিংয়ে নামবে। এবার আমার কথাটা হচ্ছে যে এই যে 1 সপ্তাহ ছুটিটা দিয়েছে এটা ভালো কথা, ঠিক আছে। ইটস এক্সপেক্টেড যে ছুটিটা দিয়েছে এবং সেই দিক দিয়ে দেখতে গেলে ইটস আ গুড ডিসিশন। মানে একটুখানি ব্রেনটা চেঞ্জ করা, মাইন্ড চেঞ্জ করে একটু ঘুরে বেরিয়ে এসে আবার একটুখানি নতুনভাবে শুরু করা, ইটস গুড। বাট আমার কথা হচ্ছে যে এই ছুটিটা শুধুমাত্র কি প্লেয়ারদের নাকি ম্যানেজমেন্টেরও? ম্যানেজমেন্ট কি আর 1 সপ্তাহ কি 10 দিন, যদি আমি ধরেও নিই যে অগাস্ট থেকে একটুখানি আরও কয়েকটা দিন বলতে গেলে ট্রান্সফার উইন্ডোর সময়টা পাবে, তো সেক্ষেত্রে কি ম্যানেজমেন্ট প্লেয়ারদের সঙ্গে ছুটিতে চলে যাবে নাকি ম্যানেজমেন্ট চেষ্টা করবে যে ফাইনালি একটা ভালো রাইট ব্যাক আনার বা একটা এক্সট্রা রাইট উইঙ্গার আনার? এটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন, যেটার জন্যই আমার বলা হচ্ছে পরবর্তী পদক্ষেপ এখান থেকে কী হবে। আমরা বলে তো দিলাম যে এর দোষ, তার দোষ, এই মিস করেছে, ও মিস করেছে, ঠিক আছে ভাই, জিনিসটা এখন শেষ, ডুরান্ড শেষ। নেক্সট হচ্ছে সুপার কাপ আর আইএসএল। এবং আমরা প্রত্যেকেই জানি যে টিমের মধ্যে কী গলদ, এটা নিয়ে নতুন করে আলোচনা করার মতন কিছু নেই। বিদেশি আমি না হয় এক্সপেক্ট করলাম না যে একটা সিবিসিডিএম তুমি আনলে কি আনলে না, বাট অ্যাটলিস্ট এক্সপেক্ট করা যায় যে জয়গুপ্তাকে লেফট ব্যাকে আনার পর তুমি একটা রাইট ব্যাক ভালো আনবে। প্রশ্নটা হচ্ছে যে সেই রাইট ব্যাকটা কবে আসবে এবং সে আদৌ আসবে কি না, বা আসলেও সেই কোয়ালিটির প্লেয়ার হবে কি না, এটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ দ্য ডে, দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ দ্য আওয়ার, যেখানে আমাদের কিন্তু সবথেকে বড় সেটব্যাক রয়েছে এখনও অবধি আমাদের যেখানে সবথেকে বড় সেটব্যাক রয়েছে, সেখানে কি ম্যানেজমেন্ট কোনো ভালো সাইড ব্যাক আনতে পারবে? আজকে তুলনা করছি না, বাট মোহনবাগান কিন্তু একটা খারাপ ম্যাচে আশিস রায়ের পারফরমেন্স দেখে, একটা ম্যাচ না, আশিস রায় এর আগেও ডিফেন্সিভলি খুবই পুয়ার এবং সেটা দেখা গেছে। তো মোহনবাগান কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে তারা ভালভুইয়াকে ট্রাই করছে।
তারা কিন্তু মেহতাবকে নিয়ে চলে এলো যখন তারা দেখতে পারলো যে আমার একটা ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক দরকার। অলরেড বা অ্যালবার্টো যদি কারোর চোট হয়, কার্ডের সমস্যা হয় বা অফ ফর্ম হয়ে যায়, আমার কাছে কোনো ভালো ব্যাকআপ থাকবে না। তারা কিন্তু ঠিক মেহতাবকে একটা মানে ভালো টাকার অফার দিয়ে কিন্তু নিয়ে চলে এলো। এদিকে আমাদের প্রায়োরিটি ছিল উইন্ডোর শুরুর থেকে সাইড ব্যাক সাইনিং, এদিকে আমরা এখনও পর্যন্ত একটা ভালো সাইড ব্যাক আনতে পারলাম না। জয়গুপ্তাকে আনলাম, ডেফিনেটলি জয়গুপ্তা ভালো সাইড ব্যাক, আমি বলছি না জয়গুপ্তা খারাপ সাইড ব্যাক, বাট জয়গুপ্তা লাস্ট 1-1.5 বছরে লেফট ব্যাক হিসেবে প্রথম কথা খেলেনি, এবং দ্বিতীয়ত হচ্ছে যে জয়গুপ্তার একটা ট্র্যাক ব্যাকের সমস্যা বা তার ফিজিক্যালি সে কতটা ফিট থাকবে এটা নিয়ে একটা সমস্যা থাকবে। বাট স্টিল আমি ধরে নিচ্ছি যে অ্যাজ আ লেফট ব্যাক তুমি তাকে এনেছো। আমার এক্সপেকটেশনস রয়েছে যে হ্যাঁ জয়গুপ্তা কিছু ভালো করতে পারে, বাট হোয়াট অ্যাবাউট রাইট ব্যাক? যে রাইট ব্যাকে আমার সাইনিংটা দরকার, যে রাইট ব্যাকের সাইনিংয়ের জন্য মানে হন্য তন্ন করে ম্যানেজমেন্ট ট্রান্সফার উইন্ডো শুরুর থেকে কখনো অভিষেককে ট্রাই করেছে, কখনো রাহুল ভেগেকে ট্রাই করেছে, ঠিক আছে, কখনো নিখিল পূজারির সাথে এই কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছিলো, এখন সেই ডিলটাও কোথায় কেউ জানে না। তো আমার কথা হচ্ছে তাহলে আমরা এই ডিলটা নিয়ে কী করবো, বা আমাদের ম্যানেজমেন্টে কী ভাবনা চিন্তা রয়েছে? এটা কিন্তু একটা লাখ টাকার কোয়েশ্চেন। বিদেশিটাও একটা বড় ব্যাপার, বিকজ সলকে দিয়ে সত্যি চলবে না এবং এটা ক্লিয়ার হয়ে গেছে। বাট স্টিল অ্যাজ আ মানে তুমি ওকে দিয়ে তাও উইন্ডোতে তুমি একটা সিবিসিডিএম পেয়ে যেতে পারবে। বিদেশিদের মার্কেট সবসময় বড় থাকে, তাদের যে কোনো মুহূর্তে কেনা যায় এবং তাদের যে কোনো মুহূর্তে আর কি সাইন করানো যায়। ইভেন ফ্রি প্লেয়ারও তুমি যদি দেখো, আমরা একটা মেসি বৌলির মতন প্লেয়ার পেয়েছি, ঠিক আছে, আপনারা সবাই দেখতে পেয়েছেন যে আমরা মেসি বৌলির মতন প্লেয়ারকে কিন্তু ফ্রিতেই সাইন করিয়েছি। তো ভালো প্লেয়ার খুঁজতে গেলে কিন্তু কোয়ালিটি প্লেয়ার ফ্রিতেও আমরা পাবো, কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু উইন্ডো বন্ধ হলে আর পাবো না। আমি জানি না এটা ম্যানেজমেন্ট কী ভাবছে, বাট যদি তোমার টাকা খরচা করতে হয়, যদি তুমি ভাবো যে হ্যাঁ আমার বাজেট সত্যি বেড়েছে, দেন ওয়াই আরএন্ট ইউ স্পেন্ডিং দ্য মানি অন দ্য রাইট থিং? আমার কোয়েশ্চেনটা হচ্ছে এটাই। আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই যে আমরা ডুরান কাপটা হারলাম, এরপর আমরা সুপার কাপে নামবো, আবার কি সেই একই জিনিস হবে? আবার সেই গ্রুপ স্টেজে কয়েকটা ছোটোখাটো টিমকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে যাবো, গিয়ে আমাদের উইকনেসগুলো যেটা আগেও ছিল সেই উইকনেসটাই আবার এক্সপোজড হবে, আবার আমরা হেরে বেরোবো, আবার গালাগালি করবো, মানে এই সাইকেলটাই বারবার চলতে থাকবে। তারপর আইএসএলে যেরকম আমরা ফিনিশ করি 8, 9, 10, এবং তার জন্য ডেফিনেটলি কোচও দায়ী থাকবে, প্লেয়ারও দায়ী থাকবে, বাট তার থেকেও বেশি যে জায়গাটা দায়ী থাকবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। বিকজ তাদের কথা মতন যদি সত্যি বাজেট বেড়ে থাকে, তাহলে তারা এখনও পর্যন্ত একটা হেভি ট্রান্সফার ফি দিয়ে কোনো সাইনিং করাচ্ছে না কেন, যেখানে তাদের প্রায়োরিটি, এটা হচ্ছে আমার সবথেকে বড় কোয়েশ্চেন। যদি তোমার মনে হয় যে একটা প্লেয়ার তোমার প্রায়োরিটি, আমরা সবাই জানি, দেখুন এতে নতুন করে কিছু বলার নেই, ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেট কীভাবে কাজ করে আমরা সবাই জানি। এখানে 10 টাকার প্লেয়ারকে 1 লাখ টাকায় বিক্রি করা হয়, আমরা প্রত্যেকেই জানি, বাট তাই বলে তো টিম বিল্ডিং বন্ধ করলে হবে না। বা আমরা পার্টিকুলারলি 10 লাখের প্লেয়ারকে 10 টাকায় কিনবো বলে তাকে ছেড়ে দিলে ক্ষতিটা তো আমাদেরই হবে, কারণ ইন্ডিয়ান মার্কেট ছোটো, ইন্ডিয়ান মার্কেটে কোয়ালিটি প্লেয়ার হাতে গোনা 2-3টে রয়েছে, তাদের জন্য সেই দামটা তাদের এজেন্টসরা চায়। এতে কিছু করার নেই, এটা আমি বা আপনি বা কোনো পার্টিকুলার ক্লাব কিছু করতে পারবে না। সো কাজেই এই জিনিসটা বলা যে আমরা ওভার পে করে প্লেয়ার নেব না, বা আমরা ওভার পে করে ওভার স্যালারি দিয়ে কোনো প্লেয়ার নেব না, আমরা জিকসান আনোয়ারের থেকে শিক্ষা নিয়েছি, এই কথাগুলো বলার কোনো মানে হয় না। আমরা এবছর লিটারালি কোনো ট্রান্সফার ফিজে কারোর উপর বেশি খরচা করিনি। জয়গুপ্তারও যে ট্রান্সফার ফিটা সেটা মানে নর্মাল একটা প্লেয়ারের যেরকম ট্রান্সফার ফি হয় ইন্ডিয়ান মার্কেটে অ্যাভারেজে, সেটাই হয়েছে, সেইটার হয়তো একটু উপর নিচ। এখনও পর্যন্ত ইভেন বিদেশিদের সাইনিংয়েও আমরা যতটা টাকা বাঁচাতে পেরেছি, সেটা দিয়ে আমরা ডেফিনেটলি একটা ভালো ইন্ডিয়ান সাইড ব্যাকের পিছনে যেতে পারি, এবং ডেফিনেটলি সেটা হতে পারে একটা লুংডিম, সেটা হতে পারে একটা ওয়ালপুইয়া, যারা নিজেদের ফর্মে রয়েছে এখন। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না পূজারির পিছনে এই জিনিসটা কেন, জানি না এখন পূজারির জিনিসটাও ঠান্ডা হয়ে গেছে, আদৌ পূজারি আসবে কি না, বাট আমাদের সেরম প্লেয়ার আনতে হবে, সেইরম সাইড ব্যাক আনতে হবে যারা কিন্তু এই সময়ে দাঁড়িয়ে নিজেদের ফর্মে রয়েছে এবং যারা কোয়ালিটি অ্যাডিশন হতে পারবে, যেটা আমি বললামই শুরুতে, যে শুধু প্লেয়ার আনলে হতো না, তারা যেন একটা কোয়ালিটি অ্যাড করতে পারে টিমটার মধ্যে। তো এখন জানি না কী করবে ম্যানেজমেন্ট, এখন জানি না ম্যানেজমেন্টের প্ল্যানিংয়ে কী রয়েছে, বাট আমি এইটুকুই রিকোয়েস্ট করবো এখন ম্যানেজমেন্টকে যে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, বেটার অ্যাক্ট দ্যান নেভার, সিম্পল কথা। আপনারা যদি এখন অ্যাকশন না নেন, আপনারা যদি এখন ঠিক না করেন যে আমি একটা ভালো সাইড ব্যাক, একটা ভালো রাইট উইঙ্গারেরও আমার দরকার নেই, আমি তো বলে দিচ্ছি উইঙ্গারেরও আমার দরকার নেই, একটা ভালো রাইট ব্যাক যে ওভারল্যাপ করতে জানে, যার ডিফেন্সিভ কোয়ালিটি ভালো,
সেরকম একটা প্লেয়ারকে যদি আপনারা ভালো টাকা দিয়ে আনতে পারেন, এই টিমের যা ক্ষমতা রয়েছে, এই টিমের যা ফায়ার পাওয়ার রয়েছে, এই টিম কিন্তু আপনাকে রেজাল্ট এনে দিতে পারবে। এই টিমের কাছে কিন্তু ক্ষমতা রয়েছে। বাট আপনারা যদি ঠিক করেন যে আমরা ওই নীতিবাদের নিয়মে চলবো, আমি সেইরকম টাকা খরচা করবো না, আমি ঠিক করেই রেখেছি যে আমি ওই টাকা দিয়েই প্লেয়ার নেবো, তার উপর নেবো না, তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে চলা খুব কঠিন ব্যাপার। সিরিয়াসলি বলছি। মানছি ইমামির অনেক টাকা খরচা হয়েছে লাস্ট 2 বছরে, ইমামি যা খরচা করেছে সেটা হয়তো অন্য কোনো ইনভেস্টার ইস্ট বেঙ্গলের হয়ে করবে না। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে এখন যে সিনারিও দাঁড়িয়ে রয়েছে এবং আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি, ইন্ডিয়ান মার্কেটটা যে জায়গায় পৌঁছে গেছে, এইভাবেই এখন প্রত্যেকটা ক্লাব ওয়ার্ক করছে, নাহলে তারা ভালো প্লেয়ার পাবে না। নাহলে তারা যতটা লসে চলছে, তাদের টিম হারলে তারা আরও বেশি লসে চলবে। তো কাজেই এটাই আমার সিনসিয়ার মেসেজ ম্যানেজমেন্টকে, যে আপনারা প্লিজ এই জিনিসটা দেখুন এবং আপনারা ভালো প্লেয়ার নেওয়ার দিকে যান, ইরেসপেক্টিভ অফ দ্য মানি। বিকজ এবছর আমরা সেরকম কোনো টাকা খরচা করিনি, তো একটা প্লেয়ারের পিছনে যদি আমরা খরচা করি, দ্যাট wouldn't be a very much hard or a big job for us to do. আমাদের যদি সত্যি বাজেট বেড়ে থাকে, আমরা ডেফিনেটলি তার মানে সেই বাজেটটা খরচা করতে জানবো। সে বাজেটটা বেড়েছে আমাদের খরচা করার জন্য, এবং যেখানে দরকার আই গেস টাকাটা সেইখানেই খরচা করা উচিত। এটাই আমি বলব। বাকি আপনাদের কি মতামত, আপনারা কি মানেন যে আমাদের আর কোথায় কোন পজিশনে কি সাইনিং দরকার, বা এরপর ইস্ট বেঙ্গলের পদক্ষেপ কী হওয়া উচিত? বিকজ টিম বিল্ডিং তো পুরোটাই ডান, এখানে একটা দুটো পজিশনে সাইনিং বাকি। তো আপনাদের কি মনে হয় যে রাইট ব্যাকের সঙ্গে রাইট উইং নাকি আপনাদের কোনো পজিশনে সাইনিং দরকার কিনা, আপনারা একটু জানান কমেন্টে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ গুড নাইট, এবং নাইট মর্নিং, বাট স্টিল বলছি গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জয় ইস্ট বেঙ্গল। দেখা হবে আবার পরের ভিডিওতে।